মানে কোর্স টিচার। জি স্যার, 201 রিয়েল অ্যানালাইসিস স্যার। স্যার হচ্ছে ভাইবা নিবে আমাদের। ওকে ওকে, কয়টা? একটাই? টিউটোরিয়াল পরীক্ষা তো 3টা। একটাই নেওয়ার কথা ছিল, কিন্তু একটা নিলে কোর্স অনেক বড়, তো এই জন্য হচ্ছে 2 ভাগে নিতেছে স্যার। শেষ হয়ে গেছে কোর্স? না স্যার, শেষ হয় না নাই। স্যার। আচ্ছা, টিউটোরিয়াল পরীক্ষার ডেট হলে আমাকে বইলো, যদি কোনো স্যার টিউটোরিয়াল নেয় তারপরে আমি নেব। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে। দেখো আমরা in our last class we saw how to evaluate or calculate surface integrals. We solved up to problem example 4, and now today we wanna investigate some applications of surface integral, and one particularly is flux. So at first we want to define what is flux. Flux means, in words or language, we just simply define the flux by this sentence. The flux is nothing but the volume of fluid that passes through the surface in 1 unit of time. The amount of fluid which passes through a certain surface, finite surface, in 1 unit of time. 1 unit of time, it might be 1 minute, 1 hour, 1 year, according to our problems. আমাদের প্রবলেম অনুসারে এই ইউনিটটা হবে। যদি আমরা বলি যে 1 সেকেন্ড টাইম, আমরা যদি সেকেন্ডে কাউন্ট করি, তাহলে 1 ইউনিট অফ টাইম মাইট বি 1 সেকেন্ড। আবার যদি আমরা আওয়ার হিসাবে কল্পনা করি, তাহলে 1 আওয়ার। সো এক এক প্রবলেমের জন্য এক এক রকম ভাবে আমাদের ইউনিটটা হতে পারে। সো আলটিমেটলি কি বোঝাচ্ছে এখানে, যে অ্যামাউন্ট অফ ফ্লুইড, যে কোনো ফ্লুইড, ধরো ওয়াটার হুইচ পাসেস থ্রু দ্য সারফেস, একটা ফাইনাইট সারফেসের ভিতর দিয়ে একক সময়ে যতটুকু ফ্লুইড ফ্লো করবে। ফর এক্সাম্পল, আমরা if we see here, there are several figures. In A, the first figure, suppose this rectangle is our surface. Okay, এই রেক্ট্যাঙ্গেলটা আমরা সাপোজ কোনো নদীতে বা যেখানে স্রোত আছে সেখানে এভাবে রাখলাম লম্বালম্বি ভাবে, বা 90 ডিগ্রি পারপেন্ডিকুলার। এখন আমরা যদি বলি যে 1 মিনিটে এই সারফেস এস এর ভেতর দিয়ে কতটুকু ফ্লুইড অর ওয়াটার পাস করবে এই রেক্ট্যাঙ্গেলের ভেতর দিয়ে 1 মিনিটে, যদি আমরা প্রবলেমটা মিনিটে ক্যালকুলেট করি, তাহলে 1 মিনিটে কতটুকু ফ্লুইড পাস করবে, দ্যাট উইল বি আওয়ার ফ্লাক্স, সেটাই হবে আমাদের ফ্লাক্স। আবার যদি বলি 1 ঘন্টায়, মানে আমাদের প্রবলেম যদি ঘন্টায় নেই, তাহলে 1 ঘন্টায় কতটুকু অ্যামাউন্ট অফ ফ্লুইড পাস করবে, সেটাই হবে আমাদের ফ্লাক্স। তাহলে ফ্লাক্স অ্যাকচুয়ালি কিছুই না, দ্য অ্যামাউন্ট অফ ফ্লো অনলি, যেখানে সিম্পলি একটা সেন্টেন্সে আমরা ফ্লাক্সটা ডিফাইন করতে পারি, দ্য অ্যামাউন্ট অফ ফ্লুইড দ্যাট পাসেস থ্রু দ্য সারফেস। এই সারফেস মানে একটা ফাইনাইট সারফেস, নির্দিষ্ট সারফেস উল্লেখ করা থাকবে, and in unit time of time, in 1 unit of time. এখন এই অ্যামাউন্টটা কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে, যেমন
এখানে আমরা এখানে ক্যাটাগরাইজ করতে পারি যদি এই ফ্লুইডের ভেলোসিটি বেশি থাকে। ফার্স্ট ওয়ান, দ্য স্পিড অফ দ্য ভেলোসিটি ফ্লুইড। যদি ফ্লুইডের স্পিড বেশি থাকে তাহলে অ্যামাউন্টটাও বেশি হবে। ঠিক আছে কি? হ্যালো, জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। যদি ফ্লুইডটা ভেলোসিটি বা স্পিড বেশি থাকে তাহলে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ে এই সারফেসের ভেতর দিয়ে বেশি পরিমাণ যাবে। যত বেশি স্পিড থাকবে তত বেশি অ্যামাউন্ট পাস করবে। আর যদি স্পিড নাই থাকে, একেবারে মনে করি স্থির পানি, তাহলে কিন্তু ফ্লাক্স জিরো। ফ্লাক্স কি হবে? জিরো। জিরো হবে। এটা হচ্ছে ফার্স্ট ওয়ান। সেকেন্ড ওয়ান, এই সারফেসটা ওই ফ্লুইডের স্পিডের সাথে কিভাবে আছে। এই সারফেসটা মনে করি সারফেস ফ্লুইডটা এভাবে যাচ্ছে, ফ্লুইডটা এভাবে যাচ্ছে। এখন আমি এই সারফেসটা এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে দাঁড়া করালাম, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে যে পরিমাণ যাবে। আর আমি যদি এই সারফেসটা এভাবে অ্যাঙ্গেল করে দিয়ে দেই, অ্যাঙ্গেল করে, ভেলোসিটি এভাবেই যায়, ফ্লুইডের স্পিড এভাবেই যাচ্ছে, তাহলে কি সেম পরিমাণ প্রবাহিত হবে অ্যামাউন্ট? না স্যার। না স্যার, স্যার। কমে যাবে। কোনটা দিয়ে বেশি যাবে পানি? আগেরটা দিয়ে। 90 ডিগ্রি যেটা। এই যে এটা দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ যাবে। সো এখানে বলা হচ্ছে যে সবচেয়ে বেশি পরিমাণ তখনই যাবে যদি অর্থোগোনালি হয়, নিয়ারলি অর্থোগোনাল দ্য ফ্লো। সারফেসটা যদি ওই ফ্লো এর সাথে নিয়ারলি অর্থোগোনাল বা অর্থোগোনাল হয়, লম্বভাবে যদি থাকে, তাহলে সবচেয়ে বেশি পরিমাণ ফ্লো বা ব্ল্যাক হতে পারে, ফ্লাক্স পেতে পারে। এন্ড সেকেন্ডলি, যদি এইখান দিয়ে যতটুকু যাবে এই সারফেস দিয়ে আর এই সারফেস দিয়ে কি সেম অ্যামাউন্ট যাবে? না স্যার। তাহলে এরিয়ার উপরও ডিপেন্ড করে। তাহলে তিনটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে দ্য অ্যামাউন্ট অফ ফ্লো অর ফ্লাক্স। ফার্স্ট ওয়ান, স্পিড অফ দ্য ফ্লুইড, স্পিড কত। সেকেন্ড ওয়ান, সারফেসটা কিভাবে ওরিয়েন্টেড আছে, মানে কি অ্যাঙ্গেলে আছে ফ্লুইডের সাথে, ফ্লো এর সাথে। এন্ড থার্ড ওয়ান, দ্য এরিয়া, ওই সারফেসটার টোটাল এরিয়া কত। যদি ছোট হয় তাহলে অল্প পরিমাণ দেবে, আর যদি বিশাল বড় হয় তাহলে বেশি পরিমাণ পাওয়া সম্ভব। সো এই হচ্ছে আমাদের ফ্লাক্সের কনসেপ্ট। এখন ফ্লাক্স দুই ধরনের হতে পারে, একটা পজিটিভ ফ্লাক্স আর একটা হচ্ছে নেগেটিভ ফ্লাক্স। পজিটিভ ফ্লাক্স হচ্ছে যদি ফ্লাক্স পজিটিভ পাই তার মানে হচ্ছে সেখান থেকে বের হচ্ছে বেশি। যেমন আমরা মনে করো এমন একটা নিলাম, এরকম একটা ফুটবল নিলাম, ফুটবল, দেখা গেল ফুটবলের ভেতর থেকে পানি একাই জেনারেট হচ্ছে, পানি জেনারেট হচ্ছে। তাহলে পানি যদি জেনারেট হতে থাকে তাহলে এই পানিগুলো চারপাশ দিয়ে বের হয়ে যাবে না? ফুটবলের চারপাশ দিয়ে বের হয়ে যাবে না? জি স্যার। তাহলে আরেকবার একটু বললে ভালো। ফুটবলের ভেতরে যে কোনো জায়গা থেকে মনে করো পানি জেনারেট হচ্ছে একাই। এখন পানি জেনারেট হচ্ছে 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 যখন ফিল আপ হয়ে যাবে তারপরে যতটুকু জেনারেট হবে পানি, সেগুলো কিন্তু ফুটবল যদি একেবারে সারফেসটা শক্ত না হয়ে মনে করো হালকা নেট আকার আকৃতি, তো ওইখান দিয়ে পানি বের হয়ে যাবে। সো যখন বের হয়ে যাবে তখন ফ্লাক্সটা হবে পজিটিভ। আর যদি বের হয়ে না, সিঙ্ক, যেমন আমরা যেমন যে সিঙ্ক দেখি না রান্নাঘরে, হ্যাঁ স্যার। জি স্যার। ওখানে পানি যখন আমরা ছাড়ি তখন ওটা তো ভিতরে চলে যায়, ভেতরে চলে যায়, নিচে চলে যায়। সো সেক্ষেত্রে এইটা হবে নেগেটিভ ফ্লাক্স, অর্থাৎ ভেতরে চলে যাচ্ছে বেশি। অথবা আমরা এভাবে বলতে পারি, মনে করি এইখানে একটা ফুটবল আছে, ফুটবলটা আমি নদীতে বসিয়ে দিলাম। ফুটবলটা নেটের, মানে সারফেসটা হচ্ছে নেট, মানে যেখান দিয়ে পানি ঢুকতে পারবে আবার বের হতেও পারবে, স্রোতে নিয়ে দিলাম। তাহলে এই ফুটবলের ভেতরে যতটুকু ঢুকবে, এই ঢুকতেছে, তাহলে এইটুকুর জন্য হচ্ছে ফ্লাক্স নেগেটিভ না পজিটিভ বলো?
পজিটিভ না নেগেটিভ, পজিটিভ নেগেটিভ নেগেটিভ ঢোকার জন্য নেগেটিভ। আবার যেটুকু বের হয়ে যাচ্ছে, মনে করো এখান দিয়ে বের হয়ে যাচ্ছে, এইটুকুর জন্য শুধু এইটুকুর জন্য ফ্লাক্স পজিটিভ। পজিটিভ তাহলে যদি এইখানে যতটুকু দেখো, ফুটবলটা নেট আকৃতির ফুটবলটা যদি আমরা নদীর স্রোতে বসে দিই, যতটুকু পানি এই ফুটবলের ভেতরে ঢুকবে ঠিক ততটুকুই কিন্তু বাইরে যাবে, ঠিক আছে? জি স্যার। তাহলে যতটুকু ভেতরে ঢুকতেছে অর্থাৎ যতটুকু মাইনাস ঠিক ততটুকুই আবার প্লাস, তাহলে নেট নেট ফ্লাক্স কি হবে? জিরো নেট ফ্লাক্স হয়ে যাবে 0। এখন ফুটবলটার ভেতরে এরকম যদি হয় যে কিছু এরিয়া আছে যেখানে মনে করো পানি শুষে নেয় একাই, মনে করো কিছু আছে একটা যেটা পানি একাই কনজার্ভ করে বা শুষে নিচ্ছে, তাহলে যতটুকু ঢুকতেছে ঠিক ততটুকু কিন্তু বের হবে না। বের হবে না। না স্যার কিছু তো শুষে নিচ্ছে, যে কোনো কিছু, সাপোজ কোনো কারণে ওখানে হারিয়ে যাচ্ছে পানি, কিছু ফ্লুইড হারিয়ে যাচ্ছে, তাহলে দেখো ইন হচ্ছে বেশি, ইন যতটুকু হচ্ছে তার চাইতে কম কিন্তু আউট হচ্ছে, নেগেটিভ আছে? তাহলে টোটাল ফ্লাক্স, নেট ফ্লাক্স কিন্তু আসবে নেগেটিভ। নেগেটিভ নেগেটিভ ঠিক উল্টাটা ধরো, যে যতটুকু ঢুকতেছে তার চাইতে বেশি যদি আউট হয় তাহলে সেটা হবে পজিটিভ ফ্লাক্স। ওকে, জি স্যার। এগুলো আরো আমরা শিখবো 4th ইয়ারে বা 3rd ইয়ারে, ফ্লুইড ডায়নামিক্স, সেখানে আছে এই কনসেপ্টটা। আচ্ছা, এবার আমরা দেখে আসি কিছু ডেফিনেশন দেখে আসি, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা খুব গুরুত্বপূর্ণ এখানে। ওই যে অ্যাঙ্গেল, যে এখানে এই সারফেসটা কি অ্যাঙ্গেল আছে ফ্লুইডের সাথে, সেটা ডিপেন্ড করে কিন্তু ফ্লাক্স অ্যামাউন্ট পাওয়া যাবে। সো ফ্লাক্স অ্যামাউন্টটা এই সারফেসের অ্যাঙ্গেলের উপর নির্ভরশীল। সেই অ্যাঙ্গেলটা এখন আমরা কিভাবে হ্যান্ডেল করব বা মেজার করব, সেটা ম্যাথমেটিক্যালি কিভাবে ক্যালকুলেট করব সেটা আমরা দেখব। এখানে দেখো, এই যে এখানে একটা ফিগার দেওয়া আছে, মনে করো এটা একটা সারফেস, দেখো এখানে একটা পার্টিকুলার পয়েন্ট সারফেসের উপর, সেই পার্টিকুলার পয়েন্টে লম্ব, পার্টিকুলার পয়েন্টে সারফেসের সাথে লম্ব বাইরের দিকে যে ইউনিট ভেক্টর এন, এনটা হচ্ছে ইউনিট ভেক্টর। প্রপার্টি কি কি এখানে, যে পয়েন্টে আমরা ইউনিট ভেক্টর ক্যালকুলেট করতেছি সারফেসের উপর, সেই পয়েন্টে দ্য ইউনিট ভেক্টর ইজ পারপেন্ডিকুলার আউটওয়ার্ড ডিরেকশন, আউটওয়ার্ড বাইরের দিকে। সো এইটা হচ্ছে পজিটিভ আউটওয়ার্ড। যখন ভিতরের দিকে যাবে অর্থাৎ অপোজিট সারফেসের ভেতর দিকে যাবে তখন সেটা হচ্ছে নেগেটিভ। ওকে, তাহলে এটা বলো, এই যে পার্পেল কালারের এগুলোর ওরিয়েন্টেশনটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ পজিটিভ। ওকে, ব্লু নেগেটিভ নেগেটিভ আর এইখানে পজিটিভ পজিটিভ নেগেটিভ। অর্ধেক নেগেটিভ অর্ধেক হ্যাঁ, তাহলে কিছুই বলা জিরো যাচ্ছে না, দুইটা একসাথে বলা যাবে না, বলা যাবে না, এটা নির্ণয় করা যাচ্ছে না বা বলা যাবে ফ্লাক্স নেই ফ্লাক্স নেই বলা যাবে না, মানে এটা ডিরেকশন, এই ইউনিট ভেক্টরের ডিরেকশনটা একটা ফ্লাক্স 0 তো বলা যাবে না। এখানে তো আমি জানি না কতটুকু ঢুকতেছে কতটুকুই করতেছে, আমি জাস্ট ওরিয়েন্টেশনটা বলতেছি, আচ্ছা। শুধু ওরিয়েন্টেশনটা। এই সারফেসের এই ইউনিট ভেক্টরগুলো এই পজিটিভ ডিরেকশনে নেওয়া হচ্ছে, আবার এই নেগেটিভ ডিরেকশনে নেওয়া হচ্ছে কিছু পোরশনে, একটা পোরশনে পজিটিভ ডিরেকশন আর একটা পোরশনে নেগেটিভ ডিরেকশন। তাহলে টোটাল ওরিয়েন্টেশনটা কি হবে সেটা কিন্তু বলতে পারবো না, কারণ এক এক জায়গায় এক এক রকম। আচ্ছা, এবার এই ইউনিট ভেক্টর এন কিভাবে ক্যালকুলেট করা যায় সেটা আমরা দেখব। এই ইউনিট ভেক্টর কিভাবে ক্যালকুলেশন করা যায়। আচ্ছা, আমরা এই যে সারফেস দিলাম, সারফেসটা মনে করো এটা দেখো, এটা আমরা যদি এটা মনে মনে ধরি ওয়াই অ্যাক্সিস আর এইটা ধরি যদি এক্স অ্যাক্সিস সাপোজ, তাহলে দেখো এই সারফেসটা এক্স ডোমেন এক্স ওয়াই জেড প্লেনে অবস্থিত। দ্যাট মিন্স
এই সারফেসটার ইকুয়েশন z equals to f of xy হবে। am I right? Yes, sir. Yes. ওকে, এই পয়েন্টে যে পয়েন্টে আমরা ক্যালকুলেশন করতে চাচ্ছি সেই পয়েন্ট একটা পার্টিকুলার পয়েন্টে, সেই পয়েন্টে আচ্ছা এই যে সারফেস, সেই সারফেসের ভেক্টর প্যারামেট্রিক ইকুয়েশনটা ধরে নিলাম এইটা। সাপোজ দ্য প্যারামেট্রিক ইকুয়েশন অফ দিস সারফেস আর ইন টার্মস অফ ইউভি। প্যারামিটার হচ্ছে ইউ এবং প্যারামিটার আর কে বলো ওই ইকুয়েশনটাতে UV. ইউভি। তাহলে এইটাকে মনে মনে ইউ ধরো। আচ্ছা প্রথমে এক্স ওয়াই ধরি, তারপরে ইউভি ধরতেছি। ওকে, সাপোজ এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, আর ওখানে যে প্যারামেট্রিক ইকুয়েশনটা দেওয়া ছিল সেই প্যারামেট্রিক ইকুয়েশনে প্যারামিটার মনে মনে ধরো এক্স এবং ওয়াই। এখন এই প্যারামেট্রিক ইকুয়েশনটাকে যদি আমরা, দ্যাট ইজ আর প্যারামেট্রিক ইকুয়েশনকে যদি এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তাহলে কিন্তু আরেকটা ভেক্টর পাবো, তাই না? Yes, sir. জি স্যার। দেখো এই যেখানে আর হচ্ছে ভেক্টর, এই যে আর ইকুয়ালস টু দিস আই জে কে আছে। সো এখানে যদি আমরা ইউ এর সাপেক্ষে ডেরিভেটিভ করি অবশ্যই একটা ভেক্টর পাবো, মানে আই জে কম্পোনেন্ট থাকবে। তাহলে সেই ভেক্টরটার দিক কেমন হবে এটা কিন্তু আমরা পার্শিয়াল ডেরিভেটিভ নামে যে চ্যাপ্টার প্রথমে একেবারে শুরুতে দেখে আসছি, সেটা ডিরেকশন কোন দিকে হবে? এক্স এর এক্স অ্যাক্সিসের বরাবর ট্যানজেন্ট দিকে, অর্থাৎ এই দিকে হবে। এই দিকে হবে ডিরেকশনটা। কার ডিরেকশন? ডেল আর ডেল এক্স। এম আই রাইট? হ্যালো, জি স্যার। দেখো আমরা স্যার আরেকবার একটু বলেন। physical interpretation of partial derivatives, physical interpretation of partial derivatives, এই যে এই অ্যান্টনের বইয়ে আমরা দিয়েছিলাম, মেবি অ্যান্টনে না, ইয়ের বইয়ে, স্মিথের বইয়ে, মনে আছে? হ্যাঁ মনে স্যার, প্রথম দিকে পড়াইছিলেন। মনে করো এই যে যখন আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব তখন ওয়াই এর ভ্যালু কি? তখন ওয়াই কি? Constant. আচ্ছা, ওয়াই কনস্ট্যান্ট, ওয়াই ফিক্সড। ওয়াই যদি ফিক্সড হয় তাহলে এইখানে ওয়াই যদি ফিক্সড হয়, মনে মনে ওয়াই মনে মনে ধরো ফিক্সড, তাহলে এটা সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন হয়ে যাবে। সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন তাহলে এটা হচ্ছে একটা কার্ভ। আর এক্স যখন ওয়াই ফিক্সড তখন এটা কি রিপ্রেজেন্ট করবে? কার্ভ। মনে করো এই যে এইটা হচ্ছে সেই কার্ভ, এই যে এইখানে যে ইটা, এখানে যে বাউন্ডারি। আচ্ছা এইটা থেকেই দেখাই, এই যে ওয়াই ফিক্সড করছো তাহলে এক্স ভেরিয়েবল, তাহলে মনে মনে ধরো এই যে এই পাশে যে এসটা, এই পাশে যে বাউন্ডারি এইটা, এইখানে যে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টে যদি এখন এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করো তাহলে আমরা একটা ট্যানজেন্ট পাবো। সেই ট্যানজেন্টটা হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে সমান্তরাল হয়ে যাবে। এটা ছিল আমাদের জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ পার্শিয়াল ডেরিভেটিভ। আবার যখন ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করব, সাপোজ ডেল এফ ডেল ওয়াই, এটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন কি? যখন ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করব তখন এক্স কি? Constant. x equals to something। তো যখন x equals to something দিব, মনে করো x equals to 10, তখন এই 10 এসে তুমি এই সারফেসটাকে কেটে ফেলবা। মনে করো এটাই 10, এই পয়েন্টে 10, এই পয়েন্টে 10 এসে তুমি সারফেসটাকে কেটে ফেললে সাপোজ এই কার্ভটা শুধু পাবো, এই যে এই বাউন্ডারি। সাপোজ এই বাউন্ডারির উপর যে কোনো একটা পয়েন্ট নাও, নিয়ে যদি এখন এখানে ট্যানজেন্ট ড্র করো, সেই পয়েন্টে ওয়াই অ্যাক্সিস বরাবরই ট্যানজেন্টটা পাবা। সেই ট্যানজেন্টটাই হচ্ছে এই ডেল এফ ডেল ওয়াই এর ডিরেকশন। ওকে, আবার যদি তোমাদের মনে না থাকে তাহলে কষ্ট করে আবার ওই যে আমরা মনে হয় এটা অনলাইনে ক্লাস নেওয়ার আগে সরাসরি আমরা ক্লাস নিয়েছিলাম এই বিষয়টাতে। হ্যাঁ স্যার, একদম প্রথম দিকে। হ্যাঁ, প্রথম দিকে। আচ্ছা, তাহলে আমরা আমাদের মূল জায়গাটাতে ফিরে আসি।
আমরা যেখানে চাচ্ছি এটা হচ্ছে সাপোজ এক্স অ্যাক্সিস, এই পয়েন্টে ইউনিট ভেক্টরটা চাচ্ছি এনটা নির্ণয় করতে। আমরা এখন যদি এই পয়েন্টে ভেক্টর ভ্যালুড ফাংশন হচ্ছে আর, এটাকে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটার ডিরেকশন হবে এক্স অ্যাক্সিস বরাবর, বা এক্স অ্যাক্সিসের এই পয়েন্টে এক্স অ্যাক্সিস বরাবর ট্যানজেন্টটা হবে। সো এই ডিরেকশনটা হবে এক্স অ্যাক্সিসের পার্শিয়াল ডেরিভেটিভের ডিরেকশন। ওকে, এই পয়েন্টের জন্য এক এক পয়েন্টে এক এক রকম। যেমন এই পয়েন্টে যদি তুমি ডেরিভেটিভ বের করো এক্স এর সাপেক্ষে তখন এই দিকে যাবে তার ডিরেকশন। ওকে, জি স্যার। আচ্ছা, এবার আমরা যদি যে পয়েন্টে নির্ণয় করতে চাচ্ছি সেই পয়েন্টে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ বের করি। ওয়াই নাও পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই, তাহলে তার ডিরেকশন কোন দিকে হবে? ডেল আর ডেরিভেটিভ ডেল ওয়াই, এটা ডিরেকশন কোন দিকে হবে? ওয়াই এক্সিস বরাবর। ওয়াই অ্যাক্সিসের বরাবর, তাহলে এই দিকে হবে এই পার্শিয়াল ডেরিভেটিভ ডেল আর ডেল ওয়াই এর ডিরেকশন। এখন এই দুইটার এই যে ডেরিভেটিভ করলাম এটা হচ্ছে ডেল আর ডেল এক্স, দিস আর ডেল আর ডেল ওয়াই। এখন এই দুটার যদি ক্রস প্রোডাক্ট নেই, ইফ উই টেক দ্য ক্রস প্রোডাক্ট, তাহলে তার ডিরেকশন কোন দিকে হবে? আমরা কিন্তু ইউজ করছি এটা, বলো। ওই যে রাইট হ্যান্ড স্ক্রু এক এক্সাম্পল করেছিলাম না এক জায়গায়? থাম্ব ফিঙ্গারের দিকে হবে, উপরের দিকে লম্ব বরাবর। দুই উপরের দিকে, যে এইদিকে হতে পারে আবার নিচের দিকে হতে পারে, মানে লম্ব হবে, লম্ব বরাবর। এই দুইটা ভেক্টরের উপর লম্ব হবে। তাহলে এই পয়েন্টে এই দুইটা পার্শিয়াল ডেরিভেটিভের ক্রস প্রোডাক্ট, এই দুইটা পার্শিয়াল ডেরিভেটিভের যদি ক্রস প্রোডাক্ট নেই, ডেল আর ডেল এক্স ডেল আর ডেল ওয়াই, যদি ক্রস প্রোডাক্ট নেই আরেকটা ভেক্টর আসবে, কারণ ক্রস প্রোডাক্টের রেজাল্ট অ্যানাদার ভেক্টর। সেই ভেক্টরটার ডিরেকশন এই যাদের ক্রস প্রোডাক্ট নিচ্ছি তাদের লম্ব বরাবর। দেখো এটা আমরা ক্রস প্রোডাক্টের ডেফিনেশন নিয়ে পড়ে আসছি। সো এইখানে এই পয়েন্টে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, ওয়াই সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভের ক্রস প্রোডাক্ট অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করবে এই দিকে একটা ভেক্টর, এই দুটার উপর লম্ব, এই দিকে একটা ভেক্টর, আরেকটা যদি মাইনাস নাও তাহলে নিচের দিকে ভেক্টর, কিন্তু সেটা ইউনিট ভেক্টর নয়, সেটা হচ্ছে ভেক্টর। কিন্তু এনটা কি আমাদের? হোয়াট ইজ এন? ভেক্টর, ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টর কিন্তু আমরা পাইনি। ইউনিট ভেক্টর বের করার টেকনিক কি আমরা জানি? কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? ইউনিট ভেক্টর। ওই ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর পাওয়া যায়। সো আমাদের এই যে ভেক্টরটা পেলাম ক্রস প্রোডাক্ট, তাহলে এই ক্রস প্রোডাক্টের রেজাল্ট ভেক্টরকে যদি তার মান দ্বারা ভাগ করি তাহলে আমরা ইউনিট ভেক্টর এন পাবো। দেখো তো সবাই ক্লিয়ার কিনা? কার কোনো কোশ্চেন আছে? হ্যালো, না স্যার। তাহলে আমি মুছে দিলাম। না স্যার। আচ্ছা দেখো এইটাই এখানে বের হচ্ছে, এই যে দেখো কোনো একটা পয়েন্টে এন হ্যাট ইউনিট ভেক্টর দ্য ইউনিট নরমাল ভেক্টর, দেখো এভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি। যে প্যারামিটার আছে ইউ ভি হলে ইউ এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, ভি এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, দেন দে আর ক্রস প্রোডাক্ট, তাহলে তাদের উপর লম্ব আসবে। ইউ এবং বি এর বরাবর ইউ এবং বি দুইটার উপরে লম্ব দিয়ে তাদের ওই ভেক্টরের ম্যাগনিটিউড দ্বারা ডিভাইড করলে আমরা এন পেয়ে যাব। এখন তুমি যদি এখানে পজিটিভ সাইন নাও তাহলে হবে পজিটিভ ডিরেকশন, দ্যাট ইজ আউটওয়ার্ড, বাইরের দিকে, আর যদি নেগেটিভ নাও তাহলে ভেতরের দিকে, সারফেসের ভেতরের দিকে যাবে। ওকে, সো এই হচ্ছে আমাদের এন হ্যাট বের করার টেকনিক যদি ভেক্টরটা প্যারামেট্রিক ইকুয়েশন আকারে থাকে, সারফেসটা প্যারামেট্রিক ইকুয়েশন আকারে থাকে। কারো কোশ্চেন থাকলে বলতে পারো, এটা কিন্তু কাজে লাগবে, এই ফর্মুলা 1 এটা কিন্তু আমাদের কাজে লাগবে সামনে।
এটা কারো অসুবিধা হলে বলতে পারো। কারো সমস্যা আছে? না স্যার। এবার এই ফিগারটাতে দেখো, বলো তো এই যে পার্পেল কালারের যে ভেক্টর গুলো, সাপোজ সেগুলো হচ্ছে যে যে পয়েন্টে এই পয়েন্টে সারফেসের উপরে এটা একটা পয়েন্ট, এই পয়েন্টের বাইরের দিকে নরমাল ইউনিট ভেক্টর, তাহলে এটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। সবগুলো দেখো বাইরের দিকে, কোনোটা কিন্তু ইনওয়ার্ড নেই, মানে ভেতরের দিকে নেই, আছে? না স্যার। তাহলে এটা হচ্ছে পজিটিভ ডিরেকশন। ওকে, জি স্যার। আচ্ছা এবার ফ্লাক্স তো একটু পরে আসছি আমরা। এখন ফ্লাক্সটা কিভাবে ক্যালকুলেট করব? সাপোজ এই এই এইটুকুর ভেতর দিয়ে 1 মিনিটে কতটুকু ফ্লুইড প্রবাহিত হচ্ছে, এটা আমরা কিভাবে বের করতে পারি? সেটা বের করার জন্য আমাদের জানা দরকার হচ্ছে এই এই যে ফ্লুইডটা প্রবাহিত হচ্ছে তার ভেলোসিটি। কি জানা দরকার? তার ভেলোসিটি। ওকে, তারপরে অ্যাঙ্গেল, এই যে আমরা 3টা পয়েন্ট পয়েন্ট আউট করেছিলাম, অ্যাঙ্গেল এবং সারফেস এরিয়া অফ দ্য সারফেস। ঠিক আছে? জি স্যার। তাহলে এই 3টার উপর ভিত্তি করে আমরা এখন এই যে দেখো, সাপোজ ধরে নিলাম ভেলোসিটি ভেক্টর হচ্ছে এফ, ভেলোসিটি ভেক্টর, তার মানে এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, ভেলোসিটি আমরা জানি। সো আমরা ধরে নিলাম 3টা কম্পোনেন্ট আই জে কে, অর্থাৎ এক এক জায়গায় এক এক ধরনের ভেলোসিটি পাবো। দেন এইটা হচ্ছে আমাদের সেই ফ্লাক্স বের করার সূত্র। এটা দেখো যে প্রমাণ কিভাবে আসছে, এই যে সম্পূর্ণটা প্রমাণ ম্যাথমেটিক্যালি, এখান থেকে শুরু করে আস্তে আস্তে যে ভাগ আর তো চলে গেছে। আপনি তো
এই মিথিলা স্যারও নাই, মিথিলাও নাই। সি এর একটাও নাই। আমরা চলে যাই, এই ইন করে দে। নুরি হোস্ট মিটিং শেষ করে দে। হ্যালো হ্যালো, জি জি স্যার। স্যার। জি স্যার। হ্যাঁ শুনতেছ? জি স্যার। জি স্যার। আচ্ছা আবার শুরু করো। এটা হচ্ছে আমাদের ফর্মুলা ফ্লাক্স ক্যালকুলেট করার। The flux can be expressed by this surface integral. এটা দেখো একটা সারফেস ইন্টিগ্রাল যেখানে ds বলা হচ্ছে। ds টা হচ্ছে সারফেস, যে আমাদের যে টোটাল সারফেস সেই সারফেসের স্মল পোরশন। f টা কি বলো তো? f কি? হোয়াট ইজ f? আমরা যেখানে বলে আসছি f হচ্ছে ফ্লুইড ভেলোসিটি। f টা কি? ফ্লুইড ভেলোসিটি। ফ্লুইড ভেলোসিটি এট পয়েন্ট xyz, যে কোনো পয়েন্ট xyz এ f হচ্ছে ফ্লুইড ভেলোসিটি। ডট n, nটা n xyz। দেখো n কিন্তু এক এক জায়গায় এক এক রকম হতে পারে। যেমন এই যে আমরা এখানে ফিগারটা দেখে আসছি, এই যে ফিগারটাতে দেখো, এই ফিগারটাতে এক এক জায়গায় n এক এক রকম। এই পয়েন্টে n যেরকম, কিন্তু এই পয়েন্টে n কিন্তু ওরকম না। তাহলে এক এক জায়গায় এক এক রকম না? জি স্যার। হ্যাঁ স্যার। তার মানে এনটা হচ্ছে পয়েন্টের উপর ডিপেন্ডেন্ট, মানে বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম। সো দ্যাটস ওয়াই we are talking about the outer normal vector n as a function of x, y, z. That means at different point we may get different outward vector n. And here also there is another notation, that is sigma. What is the sigma here? সারফেস। সারফেস, এই টোটাল সারফেসটা, যেমন এই যে এখানে দেখো ডিনোট করা হচ্ছে, এই এন্টায়ার সারফেস ইজ ডিনোটেড বাই সিগমা। এই পুরো সারফেসটা হচ্ছে আমাদের সিগমা। তাহলে এই দেখো এখানে কিন্তু সবগুলোই আমাদের ইউজ হচ্ছে ফ্লাক্স ক্যালকুলেট করার ক্ষেত্রে। এক, ফ্লুইডের ভেলোসিটি। দুই, ওই যে ফ্লুইডের সারফেসটা কি অ্যাঙ্গেলে আছে, অ্যাঙ্গেলটা নির্ণয় করার জন্য যে আউটওয়ার্ড নরমাল অ্যাঙ্গেল। দেন টোটাল সারফেস ds এই যে সিগমা, ইন্টিগ্রেশন করলে টোটাল সারফেস চলে আসবে। অর্থাৎ তিনটা জিনিস, যে তিনটা জিনিসের উপর ফ্লাক্স ডিপেন্ডেন্ট, সেই তিনটা জিনিস কিন্তু এখানে আছে। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে এইটা জানা থাকলে আমরা ফ্লাক্স ক্যালকুলেট করতে পারবো। তো এখন আমরা লাস্ট ক্লাসে দেখো সারফেস ইন্টিগ্রাল দেখিয়েছি যে কিভাবে ইভালুয়েট করতে হয়, হাউ টু ইভালুয়েট দা সারফেস ইন্টিগ্রাল। দেখো আমরা আবার পিছনে যাই, বেশি চলে গেল। কত পেজে ছিল সেটা? এই যে এটা দেখো, এটা ছিল আমাদের সারফেস ইন্টিগ্রাল ক্যালকুলেট করার মূল ফর্মুলা। যে ds কার্ভ হতে পারে, তো এই কার্ভের জন্য আমাদের ইন্টিগ্রেশনটা সরাসরি ক্যালকুলেট করা কঠিন, সেই কারণে আমরা এই কার্ভ সারফেস এর কিনে নেওয়া হচ্ছে। এই আরটা কি দেখো, এখানে ছিল সিগমা, ডোমেন ইন্টিগ্রেশনের ডোমেন ছিল সিগমা। নাও রাইট হ্যান্ড সাইড ইন্টিগ্রেশনের ডোমেন আর। এই সিগমাটা হচ্ছে ইন্টার সারফেস, আর আরটা কি? সারফেসের প্রজেকশন। ইন্টার সারফেসের প্রজেকশন। ইন্টার সারফেসের প্রজেকশন কোথায়? প্রজেকশন
যে প্যারামিটারে plane। নিচ্ছ এখানে কোন প্যারামিটারে নিচ্ছ এক্স ওয়াই না, এখানে প্যারামিটার কে ইউভি। ইউভি, তাহলে UV ইউভি প্লেনের উপর ইউভি দেখো যেখানে বলা আছে এই যে আর ইন দা ইউভি প্লেন, দ্য এ রিজিয়ন আর ইন দা ইউভি প্লেন। ওকে, সো এবার তাহলে এইভাবে আচ্ছা সূত্রটা মনে রেখো, এখানে এই যে ক্রস প্রোডাক্ট এর ডিটারমিনেন্ট আছে ডিএ, ডিএটা হচ্ছে এই আর প্রজেক্টেড এরিয়ার প্রজেকশন এরিয়ার স্মল পোরশন। সো এটা মনে রেখো, এটা কিন্তু আমাদের ইউজ করতে হবে। ওকে, সো এখানে আমাদের যে ডাবল ইন্টিগ্রেশন সারফেস ইন্টিগ্রালের ইন্টিগ্র্যান্ড মানে যাকে ইন্টিগ্রেশন করব, এই পুরোটুকু হচ্ছে ইন্টিগ্র্যান্ড। সো এইটুকু আমরা রেখে দিলাম এইভাবেই। দেখো এই যে এখানে কনভার্ট করা হচ্ছে, এখানে ছিল সিগমা দ্যাট ইজ সারফেস ইন্টার সারফেস, আর এখানে ডোমেনটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের ডোমেনটা আর। এই আরটা কি, আরটা কি, আরটা হচ্ছে projection in UV plane প্রজেকশন এরিয়া এই সারফেসের ইন ইউভি প্লেন। এই যে এখানে ইউ আর ভি যেহেতু নেওয়া ইউভি প্লেনে, তাহলে এখানে যে ইন্টিগ্র্যান্ড আছে সেই ইন্টিগ্র্যান্ডই থেকে যাবে, ইন্টিগ্র্যান্ডই রেখে দিলাম। দেখো তারপরে যে সূত্র অনুযায়ী এখানে ক্রস প্রোডাক্টের ম্যাগনিটিউড, ওকে, yes sir দেন ডিএ। দেখো তো ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার তাহলে ওই যে আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে যে সারফেস ইন্টিগ্রাল ক্যালকুলেট করার যে ফর্মুলা, সেই ফর্মুলাটা যেখানে দেখো উল্লেখ করা আছে অ্যাপ্লাইং থিওরাম 15.5.2 ওটা ইউজ করে আমরা এটা লিখতে পারি। আবার ইউজিং ফর্মুলা 1 যেটা আমরা এই যে এই চ্যাপ্টারে যেটা দেখে আসছি ফর্মুলা 1, দেখো এন ক্যালকুলেশন করে আসছি, যদি আর প্যারামেট্রিক ইকুয়েশন হয় দেন এন সমান সমান কি, এই যে এক নম্বর ফর্মুলা এন কি, হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে যে প্যারামিটার সেই প্যারামিটারের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ গুলোর ক্রস প্রোডাক্ট ডিভাইডেড বাই এর ম্যাগনিটিউড। সো এখন এইখানে যে এন, আমাদের যে এই যে ফর্মুলায় এখানে এন আছে, এন, এই এনটাকে এবার রিপ্লেস করতে পারি। আমাদের এখানে দেখো প্যারামিটার হচ্ছে ইউ, প্যারামিটার কে এখানে ইউ আর ভি, UV তাহলে এনটাকে দেখো আমরা রিপ্লেস করতে পারি ওই ফর্মুলার দ্বারা, এই যে পার্শিয়াল ডেরিভেটিভ গুলোর ক্রস প্রোডাক্ট ডিভাইডেড বাই তাদের ম্যাগনিটিউড। এই ম্যাগনিটিউড এই যে এই ম্যাগনিটিউড কিন্তু সূত্রের ম্যাগনিটিউড ছিল, এই ম্যাগনিটিউড হচ্ছে সূত্রের ম্যাগনিটিউড, আর পরে যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে এন এর ম্যাগনিটিউড নিচে। এই ম্যাগনিটিউড ক্যান্সেল হয়ে শেষে থাকতেছে কি, শুধু শেষে থাকতেছে শুধু ক্রস প্রোডাক্ট এফ ভেক্টর ফ্লুইড ভেলোসিটি ডট, এই যে ক্রস প্রোডাক্ট, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট ডিএ। দ্যাটস, এটাই হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা টু ক্যালকুলেট দা ফ্লাক্স। ওকে, yes sir তাহলে এটা দিয়ে এখন দেখো যেটা আমরা ক্যালকুলেশন করতে পারি, এই যে একটা एग्जांपल দেওয়া আছে, find the flux of the fluid velocity f vector equals to zk across the outward oriented, এটা কিন্তু ওই যে আউটওয়ার্ড বলেই দিচ্ছে, বাইরের দিকে চলে যাচ্ছে, স্ফিয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার z স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। দেখো এটা একটা স্ফিয়ারের থেকে বাইরে চলে যাচ্ছে, ফ্লুইড ভেলোসিটি কোন দিকে, বাইরের দিকে চলে যাচ্ছে। এখন ফ্লাক্স কতটুকু, যেহেতু বাইরের দিকে যাচ্ছে ফ্লুইডটা, তাহলে অবশ্যই পজিটিভ আসবে নাকি? হ্যাঁ স্যার তাহলে এই রেজাল্ট, ফ্লাক্সের রেজাল্ট কিন্তু পজিটিভ আসবে। আর আমরা জানি যে স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস এ যে দেখো লাস্ট চ্যাপ্টারেও কিন্তু আমরা ইউজ করেছিলাম স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে স্ফিয়ারের ইকুয়েশনটা ছিল এরকম, যেখানে এটা হচ্ছে
রেডিয়াস, যেহেতু এখানে রেডিয়াস ও এ স্কোয়ার, দ্যাট মিনস রেডিয়াস এ। যদি এখানে 1 থাকতো তাহলে এর প্রত্যেকটা এর জায়গায় কি লিখতাম? 1 1, যেটা আমাদের প্রিভিয়াস ক্লাসে একটা এক্সাম্পল করেছিলাম যেখানে এর ভ্যালু 1। সো যেহেতু এর ভ্যালু 1 এখানে বলা নেই, শুধু এ, তাহলে প্রত্যেকটা রেডিয়াস এ দিয়ে দিলাম, যেখানে প্যারামিটার হচ্ছে ফাই এন্ড থিটা, যেখানে ফাই এবং থিটা এভাবে ভ্যারি করবে। আমরা এগুলো আগেও দেখেছি। সো এখন আমরা যদি এই যে ফর্মুলাটা দেখো, ফর্মুলাটা যে ফর্মুলা দিয়ে ফ্লাক্স বের করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ফর্মুলাটা। ফ্লাক্সের সূত্র হচ্ছে F.n ds ওভার দ্য সারফেস ফাই। এটা হচ্ছে ফ্লাক্সের ডেফিনেশন, অরিজিনাল ডেফিনেশন, এবং সেটাকে মডিফাই করে আমরা এইভাবে এই এনটার ভ্যালু যদি রিপ্লেস করে এইভাবে পাই। ওকে, তাহলে আমরা এখন এটা এই সেকেন্ড লাইনটা ইউজ করে ফ্লাক্স বের করতে পারি। এর জন্য প্রথমে আমরা এই ক্রস প্রোডাক্টটা বের করব। সো এটা হচ্ছে আর। এখন এই আর এর থেকে এই ক্রস প্রোডাক্টটা বের করো, ডেল আর ডেল ফাই, ডেল আর ডেল থিটা, তাদের ক্রস প্রোডাক্ট নিলাম, একটা ভেক্টর আসলো। দেন এফ ডট, এই ফ্লুইডের ভেলোসিটির সাথে ডট প্রোডাক্ট, এটা ক্যালকুলেট করি। ফ্লুইডের ভেলোসিটি দেখো আমাদের মেনশন করা আছে শুধু জেড কে। ফ্লুইডের ভেলোসিটি কত? ZK জেড কে এর সাথে যদি ডট প্রোডাক্ট করো শুধু কে এর কম্পোনেন্ট পাবো, দ্যাট ইজ a স্কয়ার sin phi cos phi। এম আই রাইট? জি স্যার। স্যার আচ্ছা, তাহলে যে স্কয়ারের বদলে ওইটা আমরা লিখে দিলাম, সরি, ওই ডট প্রোডাক্ট করে এটা আমরা পেলাম। এবার দেখো এখানে ভেরিয়েবল দুইটা, ফাই এবং কিন্তু এই যে ডিএ, হ্যালো, জি স্যার। ডিএ, তাহলে এখানে কি ডিএটা কি? ডিএটা হচ্ছে স্মল পোরশন অন আর, কোথায়? আর 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 small হচ্ছে কি, আর কোথায়? আর হচ্ছে ফাই এবং থিটা প্লেনে। থিটা প্লেনে। তাহলে এই যে ডিএটাকে কিন্তু ডিএক্স ডিওয়াই লেখা যাবে না, ডিওয়াই কে লিখতে হবে ডি ফাই ডি থিটা। ডি থিটা। সো এখানে ডি ফাই ডি থিটা লেখো, আর এই যে মান আছে সেই মানটা পেয়েছি এখানে লেখো, আর ফাই এবং থিটা দেখো এখানে কনস্ট্যান্ট। সো ডি ফাই ডি থিটা বা ডি থিটা ডি ফাই যাই লেখা না কেন কোনো সমস্যা নেই, অর্ডার এখানে ইফেক্ট ফেলবে না। সো এভাবে রেজাল্ট করলে আমাদের 4/3 পাই আর কিউব। দেখো কত আসছে, এটা কিন্তু স্ফিয়ারের ভলিউম। দেখো তো স্ফিয়ারের ভলিউম না 4/3 পাই আর কিউব। তাহলে হ্যাঁ স্যার। মনে করো ফুটবলের ভেতরে যদি পানি জেনারেট হতে থাকে কোনো পয়েন্টে, অটোমেটিক্যালি পানি জেনারেট হচ্ছে, তাহলে যে পানিটুকু বের হবে সেটুকু দেখো ওই ফুটবলের ভেতরে যতটুকু আছে ঠিক ততটুকুই বের হতে পারবে না, তার চাইতে বেশি বের হতে পারবে না স্যার, ওইটুকুই বের হবে। তাহলে ভলিউমের সমান হবে। এই হচ্ছে, আর যেহেতু এটা পজিটিভ, দেখো পজিটিভ পাইছো, তার মানে এটা বাইরের দিকেও যাচ্ছে, মানে ফ্লোটা কোন দিকে, ফ্লাক্সটা অ্যামাউন্টটা হচ্ছে ফ্লোটা আউটওয়ার্ড। এই হচ্ছে আমাদের বের করার এইবার ওটা ছিল প্যারামেট্রিক ইকুয়েশন। সারফেসটা এখানে সারফেসটা ছিল প্যারামেট্রিক, সারফেসটা কি আকারে ছিল? প্যারামেট্রিক আকারে ছিল। এবার যদি প্যারামেট্রিক আকারে না থেকে অন্য কি আকারে থাকে, যেমন নন প্যারামেট্রিক সারফেস যদি হয়, সারফেসটা নন প্যারামেট্রিক, তাহলে কিভাবে আমরা এন বের করব? আমরা যে এখানে যে এন বের করেছিলাম, এন 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 এই যে এন, এখানে যে এন বের করেছিলাম, দেখো এইখানে আরটা কিন্তু প্যারামেট্রিক ইকুয়েশন ছিল, ঠিক আছে? জি স্যার। এখন যদি সারফেসটা প্যারামেট্রিক ইকুয়েশন না থেকে অন্য জেনারেল এক্স ওয়াই এর মাধ্যমে যদি থাকে, তাহলে কিভাবে এনটা ক্যালকুলেট করব সেটা এখন আমরা এখানে হ্যান্ডেল করব। এখানে দেখো ওরিয়েন্টেশন অফ নন প্যারামেট্রিক সারফেস। সাপোজ দ্য সারফেসের প্যারামেট্রিক সারফেসের ইকুয়েশন প্যারামেট্রিক না হয়ে এরকম হলো, z = f of x y। মনে করো এই যে এটা, এই যে এখানে দেখো তিনটা ভাগে ক্লাসিফাইড করছে, z = f of x y, y = জানি না কোনটা হতে পারে, যে কোনো একটা যদি হয়, সাপোজ z = gxy, এরকম যদি সারফেসের ইকুয়েশন হয় তাহলে এরকম হবে।
ইকুয়েশনটা। দেখো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? জেড। জেড, তাহলে জেড এর দিকে। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স ওয়াই, তাহলে এই সারফেসটা এক্স ওয়াই প্লেনের উপর অবস্থিত হবে। কার উপর প্লেনে অবস্থিত হবে? এক্স ওয়াই প্লেনের এক্স উপর ওয়াই প্লেন। অবস্থিত। এক্স ওয়াই। যখন ওয়াই ইকুয়ালস টু জে জি জেড এক্স, তখন সারফেসটা কেমন হবে? তার ডোমেনটা এক্স কোথায়? প্লেনের উপর অবস্থিত। তার ডোমেনটা এক্স জেড প্লেনের অবস্থিত হবে। তাহলে দেখো এইটা ওরিয়েন্টেশন, এই যে গ্রাফটা দেখো, মনে করো তুমি এই যে আমরা যে কাগজটা লিখি সেটা লম্বালম্বি ভাবে আমাদের টেবিলে রেখে দিলাম, লম্বালম্বি করে টেবিলের উপরে রেখে দিলাম। এখন এইটা এক্স ওয়াই প্লেনের সাপেক্ষে, এক্স ওয়াই প্লেনের সাপেক্ষে এটা একটা কি? লম্ব। এক্স ওয়াই প্লেনের সাপেক্ষে লম্ব হয়, কিন্তু এক্স ওয়াই প্লেনের এক্স এবং ওয়াই দ্বারা কি এই খাতাকে রিপ্রেজেন্ট করা সম্ভব বা ইকুয়েশন আকারে লেখা সম্ভব? না স্যার। কেন নয়? আমার কথাটা বুঝো নাই মনে হয়। তোমরা যে মনে করো টেবিলে আছো, সেই টেবিলে তোমাদের খাতাটা লম্বালম্বি ভাবে ধরো, এই যে সারফেসটা খাতাটা, সেই খাতাটা এক্স ওয়াই এর মাধ্যমে এক্সপ্রেস করা সম্ভব ফাংশন আকারে? না স্যার। কেন নয়? স্যার এটা 3 ডাইমেনশন কেস চলে আসে। না, 3 ডাইমেনশনাল না। দেখো এক্স ওয়াই এ যে কোনো একটা ভ্যালুতে দাও, এক্স ওয়াই, এক্স এবং ওয়াই এর একটা ফিক্সড ভ্যালু দাও, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1 সাপোজ দিলে, দেখো জেড এর ভ্যালু কয়টা পাবো এই খাতার জন্য? আমার কথা বুঝতে পারো নাই? জেড কি হাইট না? জি স্যার। হ্যাঁ স্যার। জেড হচ্ছে হাইট। তাহলে মনে খাতাটা যদি তুমি টেবিলে ধরো, খাতাটা লম্বালম্বি ভাবে লম্বা করে টেবিলে ধরো, যেখানে টাচ করছে টেবিলের সাথে খাতাটা, সেই টাচ যে কোনো একটা পয়েন্ট কনসিডার করো। সেই পয়েন্টে দেখো খাতার হাইট, সম্পূর্ণ খাতার হাইট বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। মানে তুমি যদি অর্ধেক খাতার হাইট নাও তাহলে এক ধরনের হাইট, আবার যদি পুরোটা নাও তাহলে পুরো হাইটটা পাবা। অর্থাৎ একই পয়েন্টে জেড এর ভ্যালু অনেক। জেড এর ভ্যালু কয়টা এক একটা পয়েন্টে? অসংখ্য। অসংখ্য। এই যে এখানে দেখো, মনে করো এই যে এইখানে এটা এই যে লম্বালম্বি আছে মনে করো টেবিলে, এখন এটা টেবিল, এই টেবিলে এই পয়েন্টে, এই যে রেড পয়েন্ট একটা দিলাম, এই পয়েন্টে জেড এর ভ্যালু কত এই সারফেসের মধ্যে? এই পয়েন্টে দেখো জেড এর ভ্যালু অনেক, এইখানে একটা জেড, এইখানে একটা জেড, এইখানে অসংখ্য জেড। তাহলে এটা কি ফাংশন হবে? জেড এর মাধ্যমে প্রকাশ করা যাবে? জেড ইকুয়ালস টু এই আকারে প্রকাশ করা যাবে? না স্যার। না স্যার। না স্যার। ফাংশন হচ্ছে না তো। ফাংশন হতে হলে তো একটা ভ্যালু পেতে হবে। যেমন তুমি এখানে দেখো, এই সারফেসটা দেখো, এইখানে মনে করো এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই প্লেনে যে কোনো একটা পয়েন্ট নাও, মনে করো এটা একটা পয়েন্ট এক্স ওয়াই প্লেন। এই পয়েন্টের জন্য এই সারফেসের উপরে কয়টা ভ্যালু পাচ্ছ জেড এর? লম্ব ড্র করো, কয়টা পাচ্ছ এখানে জেড এর ভ্যালু? একটাই। আবার যদি এইখানে নাও, এইখানে নিয়ে যদি লম্ব ড্র করো, তাহলে জেড এর ভ্যালু কয়টাই? একটাই পাওয়া যাচ্ছে। একটাই। দেখো এক্স ওয়াই এর যে কোনো পয়েন্ট নাও, জেড এর ভ্যালু একটা পাবা। কিন্তু এইখানে এই যে এইটাতে এক্স ওয়াই একটা পয়েন্ট নাও, কিন্তু জেড এর ভ্যালু এই সারফেসের উপর, অন্য জায়গায় না, এই সারফেসের উপর জেড এর ভ্যালু দেখো একাধিক পাবা, ইনফাইনাইট। সো এটা জেড ইকুয়ালস টু এইরকম যদি সারফেস পাই, সেটা জেড ইকুয়ালস টু এই আকারে প্রকাশ করা সম্ভব না। কিন্তু সেটা কিভাবে সম্ভব? এটা এখন তুমি যদি মনে মনে এটা ধরো জেড অ্যাক্সিস, এটা মনে মনে যদি ধরো এক্স অ্যাক্সিস, তাহলে এই পয়েন্ট যে কোনো একটা পয়েন্ট, এই পয়েন্টের কোঅর্ডিনেটস হচ্ছে এক্স জেড প্লেনে অবস্থিত। এখন এই এক্স জেড থেকে তুমি যদি লম্ব ড্র করো সারফেসের উপর, কয়টা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে সেই লম্বটা সারফেসের সাথে? একটা। তার মানে কয়টা ভ্যালু পাচ্ছ? একটা। কার ভ্যালু? এটা কোন দিকে পাচ্ছ? ওয়াই এর দিকে। ওয়াই এর দিকে। যদি এটা ওয়াই ধরো, এটা ওয়াই ধরলাম, সামথিং ফাংশন, তখন ওয়াই ইজ এ ফাংশন অফ হবে। তাহলে এটা বলো তো কার ফাংশন হবে? এটা দেখো যে এক্স এর দিকে গেছে, এই ডিরেকশনটা কোন দিকে?
এর দিকে এক্স এ, তাহলে এক্স ইজ এ ফাংশন অফ, তাহলে তিন ধরনের সারফেস আমরা হ্যান্ডেল করতে পারি, আসতে পারে। জেড ইকুয়ালস টু, ওয়াই ইকুয়ালস টু, এক্স ইকুয়ালস টু। এখন তিনটার জন্য তিন রকম ইকুয়েশন হবে, কিন্তু সেই তিন রকম ইকুয়েশন গুলো কেমন দেখো। প্রথমে সহজটা ধরো, এইটা জেড ইকুয়ালস টু জি এক্স ওয়াই, এই যে উপরে যে সারফেস ব্লু, এই ব্লু সারফেস, নিচে যে ফাঁকা সাদা এটা কিন্তু না, নিচে এটার দ্বারা বোঝাচ্ছে ওইটা ডোমেন, এই সারফেসটা ডোমেন। এই যে এইখান দিয়ে যে এই যে এখান দিয়ে যে বর্ডার ড্র করছে এটা রিপ্রেজেন্ট করতেছে ডোমেনের জন্য। আর উপরে এই যে যে ব্লু কালার হালকা শ্যাডো, এইটাই হচ্ছে আমাদের সারফেস জেড ইকুয়ালস টু জি এক্স ওয়াই। ওকে, জি তাহলে এখন এইটার জন্য কিভাবে আমরা কি এন বের করতে পারি? দেখো এই যে এইটার যে একটা সারফেসের উপরে একটা পয়েন্ট এখানে মার্ক করা হচ্ছে, সেই পয়েন্টে যে ইউনিট ভেক্টর নরমাল বাইরের দিকে, কোন দিকে? বাইরের দিকে সেটা জেড অ্যাক্সিস এর পজিটিভ দিকে না নেগেটিভ দিকে? পজিটিভ জেড অ্যাক্সিস এর পজিটিভ না নেগেটিভ বলো? পজিটিভ। পজিটিভ তাহলে এই যে এইখানে জেড কম্পোনেন্টটা পজিটিভ নিতে হবে। জেড কম্পোনেন্টটা কি নিতে হবে? পজিটিভ পজিটিভ নিতে হবে। মানে এটা শর্টকাট, এটা কিন্তু মানে প্রমাণ আছে, ওটা প্রমাণ আছে, এটা জাস্ট শর্টকাট। আমরা কিন্তু এটা করছিও মনে হয় ওই যে চ্যাপ্টার গুলোতে, প্রিভিয়াস চ্যাপ্টার গুলোতে। আর বাকি যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্ট গুলো নেগেটিভ, সেই কম্পোনেন্ট গুলো কি হবে? নেগেটিভ নেগেটিভ হবে, এবং তাদের পার্শিয়াল ডেরিভেটিভ, রেট অফ চেঞ্জ। কারণ এই ভেক্টরটা পেতে হলে আমরা এই ইউনিট ভেক্টরটা, যে একটু আগে দেখে আসছি আজকে ক্লাসের শুরুতে, এই ইউনিট ভেক্টরটা পেতে হলে প্রথমে এই যে দেখো এখানে ভেরিয়েবল হচ্ছে এক্স ওয়াই, তাহলে এক্স অ্যাক্সিস এর সাথে পরিবর্তনের হার, ওয়াই অ্যাক্সিস এর দিকে পরিবর্তনের হার মানে ডেরিভেটিভ, সেগুলোর ক্রস প্রোডাক্ট করলে এই যে লম্বটা পাবো। সো এখানে এই এক্স অ্যাক্সিস এর দিকে পরিবর্তনের হার, ওয়াই অ্যাক্সিস এর দিকে পরিবর্তনের হার, বাট নেগেটিভ কম্পোনেন্ট নেওয়া হচ্ছে। যদি এরকম হয় তাহলে এখানে দেখো এই যে ইউনিট ভেক্টরটা কে জেড অ্যাক্সিস এর পজিটিভ দিকে আছে না নেগেটিভ দিকে আছে? নেগেটিভ দিকে জেড অ্যাক্সিসটা আর নেগেটিভ দিকে আছে, ডাউনওয়ার্ড নেগেটিভ দিকে আছে। জেড এর কম্পোনেন্ট তাহলে নেগেটিভ, জেড এর কম্পোনেন্ট কি? নেগেটিভ বাকিগুলো পজিটিভ, আর বাকিগুলো পজিটিভ, এবং যার যেখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে যে তাদের সাপেক্ষে ডেরিভেটিভ। আর উপরে যে ভেক্টরটা আছে তার ম্যাগনিটিউড হচ্ছে নিচে। ঠিক অনুরূপভাবে এবার এটা দেখো, যদি এইরকম ফাংশনটা হয়, সারফেস ইন্টিগ্রাল, সারফেস এর ইকুয়েশন y ইকুয়ালস টু gxy হয়, এবং ডিরেকশনটা যদি এরকম হয়, তাহলে আমরা n কিভাবে বের করতে পারি? দেখো এইখানে দেখা যাচ্ছে কার কার ভেরিয়েবল, এখানে কে কে ভেরিয়েবল? এক্স জেড, তাহলে x এর সাপেক্ষে ডেরিভেটিভ, z এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে কাকে? ফাংশনকে। কে ফাংশন? এখানে y ইজ এ ফাংশন অফ, কে ফাংশন? ওয়াই y is a function of x and z, so y কে ডেরিভেটিভ করা হবে, বা g যে কোন একটাকে, y কে ডেরিভেটিভ x এর সাপেক্ষে z এর সাপেক্ষে। আচ্ছা এইটা দেখো, এটা যদি আমরা মনে মনে y অ্যাক্সিস ধরি এইদিকে, আর এটা মনে মনে x অ্যাক্সিস, এটা মনে মনে z অ্যাক্সিস, তাহলে এই যে ইউনিট ভেক্টরটা y অ্যাক্সিসের পজিটিভ দিকে না নেগেটিভ দিকে? পজিটিভ তাহলে এখানে y এর কম্পোনেন্টটা পজিটিভ। ওকে, জি স্যার তাহলে এইখানেও যদি নেগেটিভ দিকে নাও y এর ডিরেকশন, তাহলে নেগেটিভ, নেগেটিভ বাকিগুলো পজিটিভ গুলো পজিটিভ। ঠিক অনুরূপ ভাবে এবার এই ইকুয়েশনটা যদি হয় সারফেসের x ইকুয়ালস টু, তাহলে x ইকুয়ালস টু এটা x অ্যাক্সিস, আমরা কিন্তু ধরে নিচ্ছি এরকম ভাবে, এটা হচ্ছে y, এটা হচ্ছে x, আর উপরটা হচ্ছে জেড z। তাহলে দেখো এটা x এর পজিটিভ দিকে যাচ্ছে না নেগেটিভ দিকে যাচ্ছে? পজিটিভ পজিটিভ দিকে যাচ্ছে। সো তাহলে x এর কম্পোনেন্টটা কি হবে? পজিটিভ হবে, আর বাকি কম্পোনেন্ট গুলো নেগেটিভ নেগেটিভ
নেগেটিভ হবে। সো দ্যাটস মনে হয় এখন তোমাদের পরেরটাও মনে হয় পারবা। দেখো তো পরেরটা ঠিক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে এইভাবে আমরা যদি সারফেসটা প্যারামেট্রিক ভাবে না থেকে নন প্যারামেট্রিক ইকুয়েশন থাকে এরকম x ইকুয়ালস টু সামথিং y ইকুয়ালস টু সামথিং বা z ইকুয়ালস টু সামথিং, তাহলে n এভাবে ক্যালকুলেট করতে পারি। এইটা কিন্তু আমাদের লাগবে নেক্সট চ্যাপ্টারে, এই চার্টটা ভালোভাবে বুঝতে হবে। নেক্সট চ্যাপ্টারে এই কিভাবে n ক্যালকুলেট করা হয় সেটা আমাদের ইউজ হবে। এটা ওই যে আগেরটাই, সমস্যা নেই, এখানে জাস্ট বসিয়ে দিছে যে n এর ভ্যালুটা বসিয়ে দিলে এরকম হবে। সারফেস ইন্টিগ্রালটা যদি dA তে নাও, অর্থাৎ এই যেটা আমি বলতে চাচ্ছি, এই যে এটা ছিল ভেক্টর ভ্যালু যদি হয় প্যারামেট্রিক ফর্মে যদি থাকে সারফেস ইন্টিগ্রেশনটা, তাহলে ফ্লাক্স ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে এরকম। এখন যদি ভেক্টর না হয়ে যদি নর্মাল নন প্যারামেট্রিক ইকুয়েশন হয় সারফেস ইন্টিগ্রাল, সারফেসের ইকুয়েশন, তাহলে এরকম হবে। যখন দেখো এখানে কে পজিটিভ, হ্যালো, জেড এর কম্পোনেন্ট জেড এর কম্পোনেন্ট, তাহলে এই ইকুয়েশনটা হবে জেড ইকুয়ালস টু তাহলে এখানে সিগমা মানে এই যে সারফেস ইন্টিগ্রালের সারফেস ইকুয়েশনটা হবে জেড ইকুয়ালস টু এক্স অফ ওয়াই এবং পজিটিভ দিকে হবে। একটা এক্সাম্পল দেখো, এই যে এটা ছোট এক্সাম্পল, লেট সিগমা বি দ্য পোরশন অফ দ্য সারফেস জেড ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এইটা হচ্ছে আমাদের সেই সিগমা। জেড ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এই যে এখানে যে হালকা শ্যাডো কালারের অর্থাৎ পার্পল কালারের যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে জেড ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার দ্যাট লাইস অ্যাবাভ দ্য এক্স ওয়াই প্লেন। এক্স ওয়াই প্লেনের উপরে অবস্থিত। তাহলে এক্স ওয়াই প্লেনের উপরে এইটুকুই হচ্ছে আমাদের সিগমা, যতটুকু সারফেস আছে। সিগমা কোনটুকু এখানে বলো তো, হ্যালো, পরের পোরশন। উপরে এই যে বেগুনি কালার আছে না যেখানে, যে পার্পল কালার, হ্যাঁ স্যার। এইগুলো, এইটুকুই হচ্ছে আমাদের সিগমা। এন্ড সাপোজ দ্যাট সিগমা ইজ ওরিয়েন্টেড আপ, উপরের দিকে আছে অর্থাৎ পজিটিভ, এন্ড ফাইন্ড দ্য ফ্লাক্স অফ দ্য ভেক্টর ফিল্ড এফ। যখন মনে করো একটা ভেক্টর ফিল্ড এখানে কাজ করতেছে এফ, যেটা এরকম ফাংশনটা এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে অ্যাক্রস এফ। মনে করো একটা ভেক্টর ফিল্ড, মনে করো এখান দিয়ে তুমি কোনো কিছু ফ্লো প্রবাহিত হচ্ছে, সেটা ম্যাগনেটিক ফিল্ড হতে পারে। ম্যাগনেটিক ফিল্ড তো ভেক্টর ফিল্ড, ফিজিক্সে পড়ছো না? হ্যাঁ স্যার। দেখো এখানে শুরুতে এই যে এখানে কিছু ফিগার দেওয়া আছে, এই যে এখানে যদি তুমি একটা পজিটিভ ইলেকট্রন রাখো, যে কুলম্বস ল, তাহলে এখান থেকে এই যে এরকম রে, এগুলো পড়ছো না ফিজিক্সে? জি স্যার। আবার যদি পজিটিভ নেগেটিভ দুইটা রাখো, তাদের মধ্যে যে আকর্ষণ, সেটা এই যেভাবে এখন এগুলো কিন্তু ফ্লো, এগুলো কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ে ফ্লো। এই যে এখানে যে রে গুলো দেখানো হচ্ছে, এই রে গুলো কিন্তু ক্যাপিটাল এফ ধরা যেতে পারে। সো এখন এখান থেকে আমাদের ফ্লাক্স বের করতে হবে যদি ফ্লোটার ভেক্টর ইকুয়েশন এরকম হয়। আচ্ছা, ফ্লাক্স যে বের করব কোনটা দিয়ে যাচ্ছে, সারফেসটা হচ্ছে জেড ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। জেড ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কয়ার মাইনাস, এটা কি প্যারামেট্রিক ফর্মে আছে না নন প্যারামেট্রিক ফর্মে আছে?
নন প্যারামেট্রিক ফর্ম। প্যারামেট্রিক। নন প্যারামেট্রিক ফর্মে স্যার। এটা কি কোনো ওয়েল নোন সিলিন্ডার বা স্ফিয়ারের ইকুয়েশন? না স্যার। এটা তো স্ফিয়ারের ইকুয়েশন না যে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে আমরা জানি। সো এটা নন প্যারামেট্রিক এবং কোন ফর্মে আছে? z ইকুয়ালস টু ইন টার্মস অফ, বলো, z ইকুয়ালস সোয়াই টু জেড XY xy, z ইকুয়ালস টু ইন টার্মস অফ xy। তাহলে এই ক্ষেত্রে ফ্লাক্স বের করার জন্য সূত্রটা হবে এইটা। z এর কম্পোনেন্ট দেখো আউটওয়ার্ড বলছে, ওরিয়েন্টেড আপ, তাহলে পজিটিভ ডিরেকশন নিতে হবে, উপরের দিকে, উপরের দিকে নিচ্ছে। তাহলে z এর পজিটিভ দিকে নিচ্ছে। কোন দিকে নিচ্ছে? পজিটিভ দিকে। তাহলে এইখানে পজিটিভ কম্পোনেন্ট হবে z এর, আর বাকিগুলো নেগেটিভ। আর f হচ্ছে আমাদের তো দেওয়াই আছে f, সো f এর ভেক্টর এখানে বসাও, আর এইটা এখানে বসাও। এটা তো আছে, এটা আমাদের মনে রাখতে হবে, কিন্তু এটা সূত্র। আর এই সূত্রটা কোথা থেকে আসছে খেয়াল করতে পারতেছো? জি স্যার। আচ্ছা, দেন dA, dA, এই dA টা এখন কোথায় হবে বলো তো? dA কার কার মাধ্যমে হবে? এই ইকুয়েশনটা কার সাথে ডেরিভেটিভ করতেছো, কার কার সাপেক্ষে? XY xy। তার মানে এই r টা কোথায় অবস্থিত? ক্যাপিটাল R XY প্লেনে। xy plane প্লেনে। তো dA টাকে স্প্লিট করে আমরা dx dy লিখতে পারি। ওকে, এই পর্যন্ত সেকেন্ড লাইন, এই থার্ড লাইন পর্যন্ত dA মানে dx ইনটু dy। দেন ডট প্রোডাক্ট ক্যালকুলেট করার পর দেখা গেল যে রেজাল্ট আসছে এরকম, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 1 dA। আমি আগেও বলেছিলাম লাস্ট ক্লাসে, যদি x স্কয়ার প্লাস y সার্কুলার ফর্মে পাও, যখন x স্কয়ার প্লাস y স্কয়ার অথবা x স্কয়ার রুট x স্কয়ার প্লাস y স্কয়ার পাও, তখন সবচেয়ে সুবিধাজনক কোন পদ্ধতি? পোলার কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করা, কারণ তখন ওখানে r স্কয়ার চলে আসবে। মনে আছে? হ্যাঁ স্যার। জি স্যার। তাহলে এখানে r স্কয়ার লিখতে পারি। পোলার কোঅর্ডিনেটসে নিয়ে যাও প্রজেকশন, এই যে দেখো তো এই এরিয়ার প্রজেকশন, এই s সারফেস সিগমা, সার্কুলার এই সিগমার প্রজেকশন, এই যে এইটুকুর উপরে, এই বেগুনটুকুর উপরে যদি তুমি লাইট ফিট করো, দেখো নিচে ওই সার্কেলটা আসবে শুধু। সার্কেল ইকুয়েশন কত? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে পোলার ইকুয়েশনে r এর ভ্যালু কত? ম্যাক্সিমাম ভ্যালু কত r এর? আর হচ্ছে রেডিয়াস 1, 1 মিনিমাম হচ্ছে ওই যে সেন্টার থেকে সেন্টার 0 0 0 to 1 আর পোলার ফর্মে এটা যেহেতু সম্পূর্ণ সার্কেল, তাহলে থিটার ভ্যালু 0 থেকে 2 পাই। 2 পাই। 0 থেকে 2 পাই। গুড। তাহলে এখন এটা জাস্ট সিম্পলি এখানে বসিয়ে দাও, দেখো ইকুয়েশনটা অনেক সহজ হয়ে যাবে ক্যালকুলেশন করা। আর যদি না করো তাহলে কি করতে হবে সেটাও কিন্তু আমরা করেছি। তা যদি না করো তাহলে এটা তুমি কয়েকভাবে হ্যান্ডেল করতে পারো, যে আর সে আরটা মনে মনে এখানে ধরলা, দেখো এখানে সমান 4 ভাগে ভাগ হবে, 1 2 3 4। ওকে, হ্যাঁ স্যার। তাহলে 4 ডাবল ইন্টিগ্রেশন dx dy, dx dy, এখানে ইন্টিগ্রান্ড যা আছে লেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 1। এবার লিমিট বের করতে হবে। তুমি যে কোনো একটা নাও, ফার্স্ট অক্টেনটা নাও, সরি ফার্স্ট কোয়াড্রেন্ট নাও। সেখানে তুমি টাইপ 1 যদি কনসিডার করো, এখানে যদি dx লিখছো তার মানে টাইপ 2 কনসিডার করতেছো। তাহলে এখানে শুধুমাত্র এইটুকুর জন্য যদি y অ্যাক্সিসের সরি x অ্যাক্সিসের প্যারালাল নাও, x অ্যাক্সিসের প্যারালাল নিলে দেখো লোয়ার লিমিট সব সময় কত? 0, আপার লিমিট ভেরিয়েবল সেটা কত? √1 মাইনাস y স্কয়ার। তাহলে এখানে হবে √1 মাইনাস y স্কয়ার, আপার লিমিট, লোয়ার লিমিট হবে 0। এইটা উপরে নাও, y এর আপার লিমিট 1, লোয়ার লিমিট 0। এইটা ইন্টিগ্রেশন করলে যে রেজাল্ট আসবে ঠিক সেম রেজাল্টটাই তুমি ওই যে এইখানে পাবা, এই যে 3π/2 পাবা। তোমরা চেক করে দেখতে পারো, তারপরে দেখবা যে কোনটা সহজ। এই ধরনের প্রবলেম কিন্তু আমরা করে আসছি ওই যে টাইপ 1 টাইপ 2 তে প্রবলেমে। ঠিক আছে স্যার? তাহলে আজ এই পর্যন্তই থাক, এগুলো ভালো করে পড়ো। নেক্সট ক্লাসে কিন্তু আরো জটিল জিনিস পড়াবো, নেক্সট ক্লাসে আরো কঠিন জিনিস আসবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, বাই।